আজকের ভিডিওটিতে ভাঁজ সৃষ্টির প্রক্রিয়া ও বিভিন্ন প্রকার ভাঁজ সম্পর্কে আলোচনা করব। প্রথমে আমাদের জানতে হবে ভাঁজ কাকে বলে। তো ভাঁজের সংজ্ঞা যেটা বলা হয় সেটা হচ্ছে যে আন্দোলনের ফলে সৃষ্ট সংকোচন বলের প্রভাবে ভূত্বকের শিলাস্তর তরঙ্গায়িত অবস্থা প্রাপ্ত হলে তাকে ভাঁজ বলে। অর্থাৎ যদি এটা এরকম একটি শিলাস্তর যদি হয় এবং এই শিলাস্তর যদি সংকোচন বলের প্রভাবেতে যদি এরকম ভাবে তরঙ্গায়িত হয়, তাহলে এই ঘটনাটিকে বা এই অবস্থাটা শিলাস্তরের এই অবস্থাটাকে বলা হয় হচ্ছে ভাঁজ। এবারেতে আসা যাক হচ্ছে ভাঁজের সৃষ্টির প্রক্রিয়াগুলো সম্পর্কে। অর্থাৎ কিভাবে এই ভাঁজ সৃষ্টি হয়ে থাকে, ফরমেশনটা কিভাবে হয়। তো ভাঁজ সৃষ্টির বিভিন্ন প্রক্রিয়া আছে, পদ্ধতি রয়েছে। তো সেগুলো এবারেতে আমরা এক এক করে বুঝবো। এবার দেখো, প্রথমে আসি হচ্ছে বাকলিং পদ্ধতি। এই পদ্ধতিতে কি হয় দেখো, যে শিলাস্তরের দুদিক থেকে সমান্তরালে অর্থাৎ পাশাপাশি বল কার্যকরী হলে শিলায় ভাঁজ পড়ে। অর্থাৎ পাশেরই দেখো এই যে শিলাস্তর যেটা রয়েছে দেখো, এই দুদিক থেকে হচ্ছে বল প্রযুক্ত হচ্ছে এই শিলাস্তরটাতে। এবারেতে এই যদি এরকম ঘটনা ঘটে এই শিলাস্তরেতে, তাহলে এইভাবে যে যে ভাঁজটা পড়ে তাকে এই বাকলিং পদ্ধতি বলে। আর এক্ষেত্রে দেখো, এই যে ভাঁজপ্রাপ্ত শিলায় বাইরের দিকের বাঁকটিকে উত্তল অংশ বলে, ঊর্ধ্ব বাকলিং, যেখানেতে টান কার্যকরী হয়, এবং ভিতরের দিকের বাঁক হলো এই অবতল যে অংশ এটা, সেটাকে বলা হচ্ছে নিম্ন বাকলিং, যেখানেতে সংনমন বল কার্যকরী হয়। তো দেখো এইখানেতে এই যে ছবিটা আছে, ছবিটার সাহায্যে ব্যাপারটাকে আমরা একটু বুঝে নিই। তো দেখো, এইটা হচ্ছে প্রথমেতে এই যে শিলাস্তর যেটা রয়েছে, এই পুরোটাই শিলাস্তর সম্পূর্ণ। তো এখানেতে দেখো দুদিক থেকে মানে বল প্রযুক্ত হচ্ছে, এবং সেই বল প্রযুক্ত হওয়ার দরুন কি হচ্ছে, শিলাস্তরটাতে এই যে এরকমভাবে উপরের দিকে ঠেলে উঠছে। তো এটা হচ্ছে বাইরের দিকের অংশ, যেটাকে বলা হয় হচ্ছে উত্তল অংশ, যেখানেতে টান তৈরি হচ্ছে। এইটা যত বেশি উপরের দিকে এই শিলাস্তরটা উপরের দিকে উঠছে, মানে উত্তল অংশের বাঁকটা যত বেশি হচ্ছে, তত এই যে উত্তল অংশের এই যে পৃষ্ঠদেশ যেটা রয়েছে, এখানেতে টান তৈরি হচ্ছে। আর এর এই যে ভিতরের যে দিকটা আছে, এই যে নিচের এই যে ভিতরের দিক যেটা রয়েছে, এটা হচ্ছে অবতল অংশ। আর এই অবতল অংশতে কি হচ্ছে না, এই সংনমন বল প্রযুক্ত হচ্ছে। তো এইরমভাবে হচ্ছে এই বাকলিং পদ্ধতিতে এই শিলাস্তরেতে ভাঁজ পড়ে থাকে। আরেকটা বিষয় এখানেতে আছে, যেটা হচ্ছে দেখো, এই যে অবতল এবং উত্তল অংশের মধ্যবর্তী স্থান বা তল, যেখানেতে টান বা পীড়ন থাকে না, সেখানে পীড়নমুক্ত তল, আ মানে সেই অঞ্চলটাকে পীড়নমুক্ত স্থল বলে। মানে একদম এই যে মাঝামাঝি এই যে জায়গা যেটা রয়েছে, মধ্যবর্তী এই যে স্থানটা আছে, এই স্থানটাকে বোঝানো হয়ে থাকে। এর পরের যে পদ্ধতিটি আছে সেটা হচ্ছে বেন্ডিং পদ্ধতি। এই বেন্ডিং পদ্ধতিতে কি হয় দেখো, যে শিলাস্তরের উপর বল যদি আড়াআড়িভাবে কাজ করে, তাহলে শিলায় হালকা ভাঁজের সৃষ্টি হয়। আর এই পদ্ধতিটাকে বলা হয় হচ্ছে বেন্ডিং। এক্ষেত্রে দেখো, এখানেতে এই যে শিলাস্তর স্থিতিস্থাপক বিমের মতো বাঁক নেয়। অর্থাৎ দেখো, এইটা একটা শিলাস্তর যেটা রয়েছে, এই শিলাস্তরটাতে কি হচ্ছে, এই উপরের দিক থেকে বল প্রযুক্ত হচ্ছে, এবং নিচ থেকেও যদি বল এরকমভাবে প্রযুক্ত হয়, তাহলে কি হবে, এই যে শিলাস্তরটা আছে এরকমভাবে বেন্ড খেয়ে যাবে। মানে উপরের এই বলটা হচ্ছে শিলাস্তরের এই মাঝের যে অংশটা আছে, এটাকে এরকমভাবে প্রেসার দেবে যে এইখানটাতে বেন্ডিং হবে। আর এই নিচ থেকে দেখো, এই যে বল যদি এই দিক থেকে প্রযুক্ত হয়, তাহলে কি হবে, এটা এরকমভাবে উপরের দিকে উঠে যাবে। তো এইভাবে এই বেন্ডিং পদ্ধতির মাধ্যমেতেও শিলাস্তরেতে ভাঁজ পড়ে থাকে। এর পরের যে পদ্ধতি যেটা রয়েছে দেখো, সেটাকে বলা হয় হচ্ছে বক্রন পদ্ধতি, মানে ভাঁজ সৃষ্টি। এই বক্রন পদ্ধতিটা খানিকটা হচ্ছে এই বাকলিং পদ্ধতির অনুরূপ। এক্ষেত্রে কি হয় দেখো, এই যে ভাঁজ সৃষ্টির কালেতে টানের প্রভাবে উত্তল অংশ পাতলা এবং সংনমনের প্রভাবে অবতল অংশ পুরু হয়। আর এই যে মানে অর্থাৎ দেখো, এইখানটাতে এই যে উত্তল অংশটা মানে হচ্ছে ভাঁজের উত্তল অংশটা, এইটা হচ্ছে উত্তল অংশ। আর এই যে নিচের দিকের এই যে অংশ এটা রয়েছে, এই অংশটা হচ্ছে অবতল অংশ। তো উত্তল অংশের দিকে কি হচ্ছে, এখানটাতে টান হচ্ছে। টান যত বেশি এটা উপরের দিকে উঠছে, তত বেশি এই টানটা বাড়ছে। আর নিচের দিকের এই জায়গাটাতে কি হচ্ছে,
এই জায়গাটাতে সংনমন বল হচ্ছে প্রযুক্ত হচ্ছে। ঠিক আছে? তো এইভাবে হচ্ছে এই বক্রন পদ্ধতিতে ভাঁজ পড়ছে। আর এটা দুভাবে হয়ে থাকে। এই বক্রন পদ্ধতিটা ২ রকমের হয়ে থাকে। কি হয় দেখো, ১ম এতে যেটা হয় সেটা হচ্ছে যে এই যে বক্রন সরণ পদ্ধতি। এটা একটা পদ্ধতি রয়েছে। এখানেতে কি হচ্ছে দেখো, যে একটা এই যে মোটা বইকে বাঁকালে পাতাগুলি যেমন পরপর থাকে না? একটু সরে, সরে যায়, বা অনেকগুলি তাসকে একসঙ্গে বাঁকালে প্রান্ত অংশ যেমন সরে, সরে যায়, শিলাস্তরেতে তেমনই সরে যায়। অর্থাৎ আমরা যদি একটা কোনো মোটা বইকে মানে দুপাশে প্রান্ত ধরে যদি বেঁকিয়ে ফেলি, মানে যেরকম ধরো এই যে যদি বেঁকানো হয় এরমভাবে। তো কি হয় দেখো, এই বইয়ের এই যে পাতাগুলো থাকে, এই প্রান্তদেশে এই যে পাতাগুলো যেগুলো থাকে, এই পাতাগুলো কি হয় সরে, সরে যায়। তোমরা বাকিয়ে দেখবে এই ঘটনাটা ঘটে। তো এই মানে বক্রন সরণ পদ্ধতির ক্ষেত্রে খানিকটা এরকমই ঘটে। আর এই পদ্ধতিতে শিলাতে ২ বাহু প্রান্তে পীড়ন সর্বাধিক হয়ে থাকে এবং গ্রন্থিরেখা বরাবর পীড়ন থাকেই না। আর প্রান্তে পীড়ন সবচেয়ে বেশি বলেই শিলাস্তর ধনুকের মতন বাঁক নেয় এবং স্তরগুলি হচ্ছে সরে যায়। তো এটা। আরেকটা পদ্ধতি যেটা রয়েছে দেখো, সেটা হচ্ছে যে এই বক্রন প্রবাহ পদ্ধতি। এখানেতে অধিক নমনীয় শিলাস্তরে এই ধরনের ভাঁজ ঘটে থাকে। আর এক্ষেত্রে গ্রন্থিরেখা বরাবর কোনরূপ কৃন্তন আ ঘটে না। আর কৃন্তন ঘটে ২ প্রান্তের বাহু বরাবর। কৃন্তন মানে হচ্ছে যেটাকে বলা হয় হচ্ছে যে ছিঁড়ে ফেলার যে ব্যাপারটা যেটা হয়, যে ফালি করে ফেলা বা ফেলে দেওয়া যেটাকে আমরা বলি, সেই অর্থে এই কথাটাকে ব্যবহার করা হয়। যে কৃন্তন হয়ে যাওয়া আরকি। দেখো এই যে ছবিটা আছে, ছবিটা দেখলে তোমরা বুঝতে পারবে আরো যে এই পদ্ধতিটা কিভাবে কাজ করে থাকে। তো দেখো এই যে ১ম এতে যে বইয়ের উদাহরণটা দিয়ে যেটাকে বোঝানো হয়েছে, দেখো এখানেতে ১ম এ ধরো এটা এই এইগুলো হচ্ছে একটা শিলাস্তর ধরো। এই একটা শিলাস্তর, এটা একটা শিলাস্তর, এটা এই যে ৩ নম্বর স্তর এবং এটা হচ্ছে ৪ নম্বর স্তর। তো এরকমভাবে ৪ টে ধরো মিলে একটা পুরো এই যে ত্বকের একটা অংশ তৈরি করেছে। এবার দেখো যদি এটাতে এরমভাবে যদি ভাঁজ প্রাপ্ত হয়, তখন দেখা যাবে, দেখবে যে এই যে ১ নম্বর শিলাস্তরটা একটু বেশি সরেছে, তারপরে ২ নাম্বার, তারপরেতে ৩ নাম্বার, তারপরে এটা ৪ নাম্বার এরকমভাবে রয়েছে। ঠিক সেই বইয়ের যেরকম পাতা হয়, এই বইয়ের পাতাটি যেরকম হয় তোমরা ব্যান্ড করে দেখবে। দেখলেই দেখতে পাবে যে বইয়ের পাতার মতনই এরমভাবে ভাঁজটা পড়ে থাকে। তো এইটা একটা পদ্ধতি রয়েছে ভাঁজের। এরপরের যে পদ্ধতিটা আছে দেখো, সেটা হচ্ছে এই কৃন্তন ভাঁজ পদ্ধতি। এক্ষেত্রে কি হয় দেখো, এই যে ভূপৃষ্ঠের সাথে তির্যক ভঙ্গিতে অসংখ্য সমান্তরাল ফাটল সৃষ্টি হয় এবং ফাটলের মধ্যবর্তী অংশগুলি ফাটল তলের সমান্তরালে এমনভাবে ওঠে যে মাঝের একটি ফাটলের বা অংশ বেশি এবং দুদিকের অংশ কম ওঠে। এইরূপ অবস্থায়তে শিলাস্তরে ভাঁজ সৃষ্টি হয়ে থাকে। তো দেখো এই যে অংশটা রয়েছে দেখো এখানেতে এই যে শিলাস্তর যেগুলো রয়েছে এখানেতে, এই যে শিলাস্তর এবং এর মধ্যে, মধ্যেই ছোট, ছোট এই যে ফাটল যেগুলো রয়েছে দেখো এই যে। এবারেতে জিনিসটা ঘটে হচ্ছে ঠিক এইরকম। দুপাশ থেকে যখন এই যে বলটা যখন প্রযুক্ত হয়, তখন এই ফাটল বরাবর দেখা যায় যে মাঝখানের অংশটা বেশি ওঠে, তারপরেরটা তার থেকে একটু নিচে থাকে, তারপরেরটা একটু নিচে থাকে। এইরকমভাবে হচ্ছে পরপর এরকমভাবে অবস্থান করে এবং এইভাবেই ভাঁজ তৈরি হয়ে থাকে। আর এই পদ্ধতিতে যে ভাঁজটা তৈরি হয় সেটাকে বলা হয় হচ্ছে যে ক্লিনটন আ ভাঁজ পদ্ধতি। এরপরের যে পদ্ধতিটা রয়েছে দেখো, সেটা হচ্ছে যে নিষ্ক্রিয় ভাঁজ পদ্ধতি। তো এক্ষেত্রে দেখো যে নমনীয় শিলায় বিপরীতমুখী চাপে ভাঁজ সৃষ্টি হয়। আর এই পদ্ধতিতে শিলাস্তরের বেধ ভাঁজের পর পরিবর্তিত হয়ে থাকে। মূলত হচ্ছে এই যে নমনীয় যে সমস্ত শিলা হয়, তার বিপরীত মুখী যে চাপে যখন কাজ করে, তখন হচ্ছে এই ভাঁজ সৃষ্টি হয়ে থাকে। এই ধরনের পদ্ধতিতে ভাঁজ সৃষ্টি হয়ে থাকে। তো এইগুলো হচ্ছে মূলত ভাঁজ সৃষ্টির প্রধান প্রক্রিয়া, যার মাধ্যমে শিলাস্তরেতে মূলত পাললিক শিলাস্তরেতে ভাঁজ করে থাকে। এরপরেতে আমরা ভাঁজের শ্রেণীবিভাগগুলোকে নিয়ে একটু আলোচনা করব। তো কত রকমের ভাঁজ হয়? তো ভাঁজ বিভিন্ন রকমের হয়ে থাকে। এই যে ছকটা আছে দেখো, এই ছকটা থেকে তোমরা বুঝতে পারবে যে বিভিন্ন রকমের ভাঁজ শিলাস্তরেতে হয়ে থাকে এবং সেগুলোকে ভাগ করাও হয়, যেরকম এই অবতলতা ও উত্তলতা অনুযায়ী এই ঊর্ধ্বভঙ্গ এবং অধোভঙ্গ হয়ে থাকে। শিলাস্তরেতে যখন হচ্ছে এইরকম ভাঁজ যখন পড়ে, তখন এর যে উপরের দিকের এই যে অংশটা, এটাকে হচ্ছে ঊর্ধ্বভঙ্গ বলা হয়। আর নিচের দিকের এই যে অংশ এটা থাকে, এটাকে অধোভঙ্গ বলা হয়ে থাকে। এছাড়া দেখো এই যে
বাহুর সাদৃশ্য বা অক্ষতল অনুসারে প্রতিসম ভাঁজ, অপ্রতিসম ভাঁজ, বিপর্যস্ত ভাঁজ, সমপ্রবণ ভাঁজ, শায়িত ভাঁজ রয়েছে। বাহুদ্বয়ের অন্তস্থ কোণ অনুযায়ী সংকীর্ণ, বর্ধমুক্ত এবং মৃদু বা ভঙ্গি অনুযায়ী অবনত, দ্বি-অবনত, অনব অ বনত বা বহুনত, অরীয় এগুলো রয়েছে। তারপরে গ্রন্থির তীক্ষ্ণতা ও গঠন অনুযায়ী এই বাক্স ভাঁজ, পাখা ভাঁজ, শেভরন, পশ্চাৎকর্ষণ, একনত এগুলো। এবং স্থূলতা অনুযায়ী সমরূপী, সমান্তরাল এবং ক্ষীণ শীর্ষ। এগুলো মূলত হচ্ছে ভাঁজের শ্রেণীবিভাগ। তো এইগুলো সবগুলো আমাদের আলোচনা না করে আমি এখান থেকে কিছু গুরুত্বপূর্ণ যে ভাঁজগুলো রয়েছে সেগুলোকে নিয়ে আজকে আলোচনা করেছি। তো একে, একে এবারে সেই সমস্ত গুরুত্বপূর্ণ ভাঁজগুলো সম্পর্কে একটু জেনে নেব। ১ম এ আসি দেখো হচ্ছে প্রতিসম ভাঁজ, যেটাকে ইংরেজিতে বলা হয় হচ্ছে symmetrical fold। তো এই প্রতিসম ভাঁজ কাকে বলে দেখো যে ভাঁজে অক্ষতল উলম্ব ও খাড়া এবং ভাঁজের বাহুদ্বয় পরস্পর বিপরীতমুখী হয় তাকে প্রতিসম ভাঁজ বলে। আর এই প্রকার ভাঁজে সংকোচন বল ও চাপ দুদিকে সমান থাকে বলে ভাঁজের বাহুদ্বয় পরস্পর বিপরীতমুখী হয়ে উভয় দিকে সমান করে হেলে থাকে এবং বাহুদ্বয়ের দৈর্ঘ্য সমান হয়। অর্থাৎ এই যে ভাঁজ যেটা দেখো এটা হয়েছে এই প্রতিসম যে ভাঁজ হয়, এই যে ভাঁজের এই যে অক্ষ যেটা রয়েছে দেখো, এই অক্ষ বরাবর দুদিকের যে বাহু দুটো হেলে আছে, এটা সমান কোণেতে হেলে থাকে। অর্থাৎ এই দুটো বাহুর যে নতি হয়, দুটো বাহু নতি পরস্পর সমান হয়ে থাকে। তো এই যে ভাঁজ হয়, এই ভাঁজ কিন্তু খুব কমই দেখা যায়। পৃথিবীতে এই ধরনের ভাঁজ খুবই কম দেখা যায়। যেখানেতে এই দুদিক থেকে সমান বল মানে যদি প্রযুক্ত হয় তবে হচ্ছে এই এই আ ভাঁজ তৈরি হয়ে থাকে। তো যে কারণেতে এই প্রতিসম ভাঁজ খুবই বিরল প্রকৃতির ভাঁজ। এরপরেতে দেখো যেটা রয়েছে সেটা হচ্ছে যে অপ্রতিসম ভাঁজ। তো অপ্রতিসম বা asymmetrical যে ফোল্ড হয়, এটা হচ্ছে দেখো যে যখন ভাঁজের দুদিক থেকে সংকোচন বল বা চাপ ভিন্ন মাত্রায় হয় তখন ভাঁজ অক্ষ তল উলম্ব বা খাড়া না হয়ে হেলানো অবস্থাতে থাকে। এই প্রকার ভাঁজকে অপ্রতিসম ভাঁজ বলে। আগেরটার ক্ষেত্রে আমরা দেখলাম যে এই যে দুটো যে বাহু আছে এটা সমান কোণেতে হেলে থাকে। কিন্তু এই অপ্রতিসম ভাঁজের ক্ষেত্রে তা কিন্তু হয় না। এখানেতে দেখো দেখলেই বুঝতে পারবে যে এই যে বাহুটা আছে এটা একটু বেশি কোণেতে হেলে আছে। এটা সেই তুলনায় তুলনামূলকভাবে কম। বা দেখো এটাও একটু বেশি আছে, এটা সেই তুলনায় হচ্ছে কম রয়েছে। তো এরকমভাবে হয়ে থাকে অর্থাৎ যখন এই দুদিক থেকে যে বলটা প্রযুক্ত হয় এই ভাঁজটা হওয়ার জন্যে তখন সব দুদিকের এই বলটা সমান থাকে না। যে কারণে যেদিকে আ বেশি থাকে সেদিকেতে এই আ মানে হেলে যায়। মানে ধরো এদিক থেকে যদি বলটা যদি বেশি দেওয়া পড়ে তাহলে কি হচ্ছে এই দিকের বাহুটাকে আরো বেশি পরিমাণেতে হেলিয়ে দেয়। দিয়ে এই দিকটাতে পাঠিয়ে দেয়। এই ধরনের যে ভাঁজগুলো যেগুলো হয় এই ভাঁজগুলোকে অপ্রতিসম ভাঁজ বলে। আর এখানেতে কি হয় দেখো যে এই যে আরো যে বিষয়গুলো রয়েছে দেখো যে উভয় দিক থেকে সংকোচন বল কম বেশি হওয়ার কারণে উভয় দিকে ভাঁজ বাহুদ্বয়ের দৈর্ঘ্য ও নতি অসমান হয়ে থাকে। মানে সম্পূর্ণ প্রতিসম ভাঁজের বিপরীত। কারণ এই দুটো বাহুর যে নতি হয় সেটাও অসমান হয় এবং বাহুর যে দৈর্ঘ্য সেটাও অসমান হয়। কারণ এই যে চাপটা আছে যে বল প্রযুক্ত হচ্ছে সেটা সমান নয়। আচ্ছা তারপরে দেখো কিন্তু ভাঁজ বাহু পরস্পর বিপরীতমুখী হয়ে অবস্থান করে। অর্থাৎ এই দুটো যে ভাঁজের যে বাহু আছে, প্রতিসম ভাঁজেতেও একটা বাহু আরেকটা বাহুর বিপরীতে অবস্থান করে এবং এক্ষেত্রেও সেই একই রকমই দেখা যায় যে একটা বাহু আরেকটা বাহুর বিপরীতে অবস্থান করছে। আর এই ভাঁজেতে একটি বাহু মৃদু ঢালযুক্ত এবং অপরটি খাড়া ঢালযুক্ত হয়ে থাকে এবং এই নবীন ভঙ্গিল পার্বত্য অঞ্চলেতে এই ধরনের অপ্রতিসম ভাঁজ দেখতে পাওয়া যায়। তো দেখো এই যে মৃদু ঢাল আর খাড়া ঢাল দেখো এই যে ভাঁজের এই যে বাহুটা যেটা রয়েছে দেখো এই বাহুটার যে ঢাল আছে এটা মৃদু ঢাল। জেন্টেল স্লোপ একদম। এই তুলনায় দেখো এর বিপরীত দিকের এই যে বাহুটা যেটা রয়েছে, এই বাহুর যে ঢালটা আছে সেটা আরো বেশি মাত্রায় খাড়া ঢাল রয়েছে। এরপরের যে ভাঁজটা আছে সেটা হচ্ছে সমনত বা সমপ্রবণ ভাঁজ। তো দেখো যে ভাঁজে দুটি বাহুর নতির পরিমাণ সমান এবং বাহু পরস্পর সমান্তরালে একই দিকে সমান কোণে হেলে অবস্থান করে তাকে সমনত বা সমপ্রবণ ভাঁজ বলে। তো এই দেখো পাশের যে ছবিটা আছে দেখো এখানেতে এই যে ভাঁজের যে অক্ষ যেটা রয়েছে দেখো এই ভাঁজ অক্ষ দুদিকে যে দুটো বাহু রয়েছে ভাঁজের এটা সমান কোণেতে হেলে অবস্থান করছে। আর এই প্রকার যে ভাঁজ যেগুলো হয় সেই ভাঁজগুলোকে বলা হয় হচ্ছে সমনত বা সমপ্রবণ বলে। আর এই প্রকার ভাঁজের অক্ষতল ভাঁজ বাহুর সমান্তরালে থাকে
অর্থাৎ এই যে অক্ষতল যেটা রয়েছে বা এই যে অক্ষতল যেটা রয়েছে, এটা একদমই ভাঁজের সঙ্গে ভাঁজের এই যে বাহু যেটা রয়েছে, এই বাহুর সঙ্গে দুদিকেরই বাহুর সঙ্গে এই অক্ষতলটা সমান্তরালতে থাকে। আর অনুভূমিক চাপের পরিমাণ অত্যাধিক বৃদ্ধি পাওয়ার কারণেতে ভাঁজ বাহু পরস্পরের খুব কাছে চলে আসে। দেখো এই দুটো বাহু এই যে বাহুটা এটা রয়েছে এবং এই যে বাহুটা রয়েছে, এরা পরস্পরের খুবই কাছে। কারণ এই দুদিক থেকে যে বলটা আছে, এই বলটা অধিক মাত্রায় প্রযুক্ত হয়। যে কারণেতে এই ভাঁজের দুটো বাহুকে পরস্পরের কাছাকাছি এনেছে। আর একে অন্যের সমান্তরালতে হেলেও অবস্থান করতে পারে। অর্থাৎ এই যে সিচুয়েশনটা এরকমও হতে পারে। অর্থাৎ হেলে থাকতে পারে, উলম্বভাবে থাকতে পারে। অর্থাৎ এইটা যেরকম উলম্বভাবে রয়েছে, আর এটা যেরকম হচ্ছে হেলে অবস্থান করছে। তো এই এরকম পরিস্থিতি হতে পারে। আর এই যে সমনত বা সমপ্রবণ যে ভাঁজ আছে একে ৩ ভাবে ভাগ করা যায়। দেখো ১ম টা হচ্ছে এই যে উলম্ব সমপ্রবণ ভাঁজ। যখন এই অক্ষতল উলম্ব অবস্থানে থাকে তখন তাকে উলম্ব সমপ্রবণ ভাঁজ বলা হয়। যখন আরেকটা আছে যেটা হচ্ছে সেটা হচ্ছে উল্টানো সমপ্রবণ ভাঁজ। অর্থাৎ যখন অক্ষতল হেলে অবস্থান করে তখন তাকে উল্টানো সমপ্রবণ ভাঁজ বলে। আর শায়িত সমপ্রবণ ভাঁজ হয় একটা যখন অক্ষতল অনুভূমিক অবস্থানে থাকে তখন তাকে শায়িত সমপ্রবণ ভাঁজ বলা হয়ে থাকে। এই ৩ টে প্রকার রয়েছে এই সমপ্রবণ বা সমোন্নত ভাঁজের। এরপরেতে আসি হচ্ছে একনত ভাঁজ বা মনোক্লাইনাল ফল্ট। তো এক্ষেত্রে দেখো কিভাবে হয় এটা। দেখো কোনো শিলাস্তরেতে যদি সরল ভাঁজের সৃষ্টি হয় এবং ভাঁজ বাহু যদি একদিকে নত থাকে তখন তাকে একনত ভাঁজ বলে। একনত মানে একদিকে হেলে থাকবে ভাঁজের বাহু। সাধারণত মালভূমি অঞ্চলের শিলাস্তরেতে এই সমতল আকারের পরস্পরের সমান্তরালে অবস্থান করে এবং সেখানে স্থানীয় ভূ আলোড়নেতে শিলাস্তরে বাঁকের সৃষ্টি হয় এবং খাড়া হয়ে এই একনত ভাঁজ সৃষ্টি করে। সাধারণত এই মালভূমি অঞ্চলের যে শিলাস্তরগুলো হয় সেইখানেতেই এই ধরনের স্থানীয় ভূ আলোড়নের ফলেতে এই একনত ভাঁজ হতে দেখা যায়। আর এই ভাঁজের যে বাহু হয় তার মানে এই ধরনের ভাঁজের যে বাহু বা শিলাস্তর কয়েক ডিগ্রি থেকে ৯০ ডিগ্রি পর্যন্ত কোণে নত থাকতে পারে। আর একই শিলাস্তরের পরস্পর ও বিপরীত দিকে উচ্চতার পার্থক্য এই কয়েকশো থেকে কয়েক হাজার মিটার পর্যন্ত হয়ে থাকে। এরপরেতে আসবো হচ্ছে শায়িত ভাঁজ বা রিকাম্বেন্ট ফোল্ড। তো কোনো ভাঁজের একদিকের অনুভূমিক সংকোচন বল প্রবল বৃদ্ধি পেলে ভাঁজের একটি বাহু যদি সম্পূর্ণ অন্য বাহুর উপরে উঠে যায়, তখন তাকে শায়িত ভাঁজ বা রিকাম্বেন্ট আ ভাঁজ বলা হয়ে থাকে। তো অর্থাৎ এরকম দেখো এই যে পুরোপুরি এটাকে সম্পূর্ণ হচ্ছে প্রযুক্ত যে বল আছে সেই বলটা এত বেশি করার দরুন হচ্ছে কি হয়েছে এটাকে সম্পূর্ণ ভাঁজের বাহুকে সম্পূর্ণ হেলিয়ে দিয়েছে। মানে একটা বাহু এই যে একটি বাহু সম্পূর্ণরূপে অন্য যে বাহু আছে সেই বাহুর উপরেতে উঠে যেতে পারে। তো দেখো এই যে ভাঁজের দেখো এইটা একটা বাহু রয়েছে এটা একটা ভাঁজের বাহু। আর এইটা একটা ভাঁজের বাহু। তো দেখো এখানেতে একটা বাহু এই যে একটা বাহু পুরো যেটা রয়েছে এই একটা বাহুটা সম্পূর্ণ আরেকটা বাহুর উপরেতে উঠে গিয়েছে। অর্থাৎ যদি ধরো ভাঁজটা যদি এরকম যদি থাকতো ধরো এই যে এরকমভাবে এবারেতে এদিক থেকে যদি বল যদি প্রযুক্ত হয় তাহলে দেখা যাচ্ছে যে এইটা আরো বেশি এরকমভাবে হেলে গেছে এইভাবেতে। এবার দেখো এই যে একটা বাহু রয়েছে, এইটা একটা বাহু আর এইটা আরেকটা বাহু রয়েছে। তো দেখো এই ওপরের এই বাহুটা কি করছে নিচের এই বাহুটার উপরেতে সম্পূর্ণ উঠে গেছে। মানে এতটাই প্রেশার ক্রিয়েট হয়েছে। তো এই ধরনের যে সমস্ত ভাঁজগুলো মানে শুইয়ে ফেলেছে মানে শায়িত মানে শুইয়ে ফেলানো। তো এরকম যদি হয় তখন এই ধরনের যে ভাঁজ যেগুলো হয় এগুলোকে শায়িত ভাঁজ বা রিকাম্বেন্ট ফোল্ড বলে। আর এই ভাঁজেতে এই যে অক্ষতল প্রায় ভূপৃষ্ঠের সমান্তরালতে অবস্থান করে। দেখো এই যে ভাঁজের এই যে যদি আমি এটাকে যদি অক্ষতল বলি দেখো, এই যে অক্ষতলটা আছে এই অক্ষতলটা হচ্ছে এই যে ভূপৃষ্ঠ যদি হয়, তো এই যে ভূপৃষ্ঠের একেবারে সমান্তরালতে এই অক্ষতলটা অবস্থান করে প্রায়। মানে সর্বাধিক হচ্ছে ১০ ডিগ্রি কোণেতে এটা হেলে থাকে। এই অক্ষতলের সঙ্গে ভূপৃষ্ঠের যে কোণটা হচ্ছে সেটা মোটামুটি ১০ ডিগ্রি কোণে অবস্থান করে। অতএব এখানেতে কি বলা যায় দেখো যে এই ভাঁজেতে ভাঁজবাহু, অক্ষতল ও ভূপৃষ্ঠ প্রায় পরস্পরের সমান্তরালে থাকে। ভাঁজের যে বাহুগুলো হয় সেই বাহুগুলো মোটামুটি ভূপৃষ্ঠের সঙ্গে অনুভূমিক বা সমান্তরালেতে অবস্থান করতে দেখা যায়। এর পরের যে ভাঁজটা আছে দেখো সেটাকে বলা হয় হচ্ছে উদ্ঘট্ট ভাঁজ বা ওভারথ্রাস্ট ফোল্ড বলা হয়। তো এইখানেতে দেখো যে এই যে শায়িত বা রিকাম্বেন্ট ভাঁজে একদিকে চাপ যদি আরো বৃদ্ধি পায় এবং ভাঁজের সহন ক্ষমতা যদি বেশি থাকে তাহলে
শায়িত ভাঁজের অক্ষ বরাবর ফাটলের সৃষ্টি হয় এবং একটি বাহু অন্য বাহুর উপর অবস্থান করে। অনেক ক্ষেত্রে একটি বাহু অন্য বাহু থেকে কিছুটা বিচ্ছিন্ন হয়ে দূরে সরে যায়। মানে যখন প্রেশার অতিরিক্ত যখন পড়ে, দেখো এই যে এইখানেতে যে এই যে ভাঁজ যেটা রয়েছে দেখো, এখানেতে এই একটা বাহু কি হয়েছে, এই যে পুরো একদম এইখানেতে দেখো এই যে একটা যে বাহু যেটা রয়েছে, এটা বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। এই যে অংশ যেটা রয়েছে দেখো, এই অংশ বরাবর হচ্ছে এই যে এইখানটাতে, এইখান থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। এতটা প্রেশার পড়েছে যে বিচ্ছিন্ন হয়ে গিয়ে খানিকটা দূরে অবস্থান করছে, সরে গেছে এই জায়গাটা থেকে। তো যদি এই ধরনের যে ভাঁজ যদি হয়, তখন তাকে এটাকে উদ্ঘট্ট ভাঁজ বলে। অর্থাৎ বিচ্ছিন্ন হয়ে অনেকটা দূরে যদি অবস্থান করে এই জায়গাটা থেকে। তো এরকম। এবার দেখো এই যে রেখা বরাবর এই দুটি অংশ পৃথক হয় তাকে সংগঠিত তল বা থ্রাস্ট প্লেন বলছে। আর এই সংগঠিত তলের সামনের অংশ দিকের উৎক্ষিপ্ত অংশকে বলা হয় হচ্ছে ওভার থ্রাস্ট। আর নিচের দিকের অংশটাকে যেটা থাকে সেটাকে বলা হয় হচ্ছে আন্ডার থ্রাস্ট। এর পরের যেটা রয়েছে সেটাকে বলা হয় হচ্ছে ন্যাপ। তো ন্যাপ দেখো যেটা হয় কি, যে এই বৃহদায়তন শায়িত ভাঁজে অত্যাধিক অনুভূমিক চাপে ফাটল সৃষ্টির মাধ্যমে উদ্ঘট্ট ভাঁজ সৃষ্টি হলে এবং আরও চাপে সেই ফাটল বা নিরপেক্ষ তল নিক্ষেপ তল বরাবর ভাঁজের একটি অংশ ভাঁজ উৎস থেকে দূরে সরে গেলে, মানে প্রায় দেখো ২ থেকে ৫ কিলোমিটার দূরে চলে যাচ্ছে, তখন এটাকে ন্যাপ বলা হয়। আর এই ক্ষয়ের ফলে ন্যাপ যদি ন্যাপের অবশিষ্ট অংশকে ক্লিপে বলে। আর এই হিমালয় আল্পস অঞ্চলেতে বা আমাদের ভারতবর্ষের এই যে কাশ্মীর হিমালয়েতে, এই গাড়োয়াল হিমালয়েতে এরকম ন্যাপ দেখতে পাওয়া যায়। তো ন্যাপ বেসিক্যালি যেটা হয় দেখো, এই ন্যাপটা অ্যাকচুয়ালি হচ্ছে এই যে ওভার থ্রাস্টিং এর যে ব্যাপারটা যেটা বললাম একটু আগে, তো ব্যাপারটা মূলত হচ্ছে এই ওভার থ্রাস্টিং জিনিসটাই হয় ন্যাপের ক্ষেত্রে। এবং এক্ষেত্রে দেখো এই যে বিচ্ছিন্ন হয়ে যাওয়া এই যে অংশ এটা রয়েছে এই জায়গাটাতে, এই যে উপরের এই যে পোরশনটা যে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে, তো এই বিচ্ছিন্ন হয়ে যাওয়াটা হচ্ছে প্রায় মোটামুটি ছিটকে এই ২ থেকে ৫ কিলোমিটার দূরে চলে যায়। যদি এইরকম হয় তখন এই ন্যাপ গঠনটা হয়ে থাকে। তো এই পাখা ভাঁজ দেখো কিভাবে তৈরি হয়, দেখো যে প্রবল চাপের কারণে যখন ভাঁজ বাহু সম্পূর্ণ উল্টে যায়, তখন ঊর্ধ্বভঙ্গের ক্ষেত্রে বাহুগুলি পরস্পরের দিকে হেলে থাকে এবং অধোভঙ্গের ক্ষেত্রে বাহুগুলি একে অন্যের বিপরীতে বাইরের দিকে হেলে থাকে। আর এই ধরনের ভাঁজ এই পাখার মতন দেখতে বলে একে পাখা ভাঁজ বা ফ্যান ফল্ট বলা হয়। অর্থাৎ দেখো এই যে ছবিটা যেটা রয়েছে দেখো এখানেতে এই ভাঁজের এইটা একটা বাহু, এই যে, আর এইটা একটা বাহু, এই দুটো বাহু। তো এই দেখো এই দুটো যে বাহু আছে, এই দুটো বাহু কি হচ্ছে, আর এটা হচ্ছে ঊর্ধ্বভঙ্গ। আমরা জানি যে ভাঁজের এই যে অংশ যেটা রয়েছে এটা হচ্ছে ঊর্ধ্বভঙ্গ। এবার এই দুটো বাহুর দেখো এইটা এইদিকেতে রয়েছে। দুটো বাহুর যে হেলানোর যে অবস্থানটা, এটা একে অপরের দিকে রয়েছে। এই যে, এই জায়গাটাতে দেখো রয়েছে দুটো একে অপরের দিকে রয়েছে। এবার এর যে পাশের যে অংশটা রয়েছে দেখো, এই যে অধোভঙ্গের যে অবস্থানটা যেটা রয়েছে, এইখানেতে দেখো দুটো বাহু বিপরীত দিকে হেলে আছে। অর্থাৎ দেখো এই যে বাহুটা যখন এদিকে এসছে তখন এদিকে হেলে রয়েছে। আবার দেখো এটা যখন এই ঘুরে যখন হচ্ছে আবার এদিকে যখন গিয়েছে, তখন হচ্ছে এদিকে হেলে রয়েছে। তো এরকম যদি হয় কোনো ভাঁজের ক্ষেত্রে, যে এই যে সম্পূর্ণ উল্টে যায় দুটো বাহু, এই যে ভাঁজ বাহু যদি এরমভাবে সম্পূর্ণ উল্টে যায়, মানে ঊর্ধ্বভঙ্গের ক্ষেত্রে যদি দেখা যায় যে এই উল্টে যাওয়ার ফলেতে এই ভাঁজের দুটো বাহু পরস্পরের দিকে হেলে আছে। আর অধোভঙ্গের বাহুগুলো যদি দেখা যায় যে পরস্পরের বিপরীত দিকে হেলে আছে এবং সেটা যদি এই পাখার মতন আকৃতির নিয়ে থাকে, তখন দেখো এই ধরনের যে ভাঁজগুলো হয় সেই ভাঁজকে হচ্ছে পাখা ভাঁজ বলে। তো এই হচ্ছে আজকের আলোচনা। তো ভিডিওটি আমি এখানেতেই শেষ করলাম। সবাই ভালো থেকো। থ্যাংক ইউ।